হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাতে পারে না, নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রোদ দিমাল বেশি দামে কেনা হয়। তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না, মানুষ। আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে বসে কমিশনের ব্যবসা চালায়। কি চমৎকার! শোনা যায় বাংলাদেশের ডিফেন্স পার্সেসের 70% বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে, যেখানে ঘুষ, মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রদ্দিমাল। আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি, যেহেতু তাদেরকে পয়সা দিই, যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে। জুলাই আন্দোলনে আমি কিচ্ছু দিতে পারিনি, আমি এবার যদি এক ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করব আমি এই বাংলাদেশের জন্য শহীদ। এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা করতে পারবো, আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে, আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে। কিভাবে বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত, কারণ এই এরিয়াটা রেস্ট্রিক্টেড এরিয়া, একটা সিভিল এরিয়া। এখানে যে বিমানটা উঠছে মানে টেস্টার অথবা ত্রুটি ছিল না পাইলটের। আমাদের দাবি হচ্ছে কি একদম এক্সাক্ট নাম্বারটা দেওয়া, যে কতজন মারা গেছে, কতজন হসপিটালাইজড আছে এবং তাদের দায়িত্ব নেওয়া, কারণ যে পরিমাণ কস্ট আইসিইউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা। মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সেনাবাহিনীর দিকে আমিরে জামাতের ইঙ্গিত নিয়ে তোলপাড়। উত্তরায় বিমান দুর্ঘটনার পর থেকেই যেন দেশ নতুন করে আবার উত্তপ্ত হচ্ছে। আজকে সারা দিন সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, তার মধ্যে ঢুকে পড়েন ফায়দা লোটার জন্য ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা। দর্শক, অবশেষে আজকে সারাদিন কি ঘটনা ঘটেছে এটা ইতিমধ্যে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। বিমান দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতেছে। নানান মানুষ নানান ধরনের কথা বলছে, অনেকেই বলছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হলো হত্যাকাণ্ড। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে জনাব পিনাকি ভট্টাচার্য। এবং কি দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীরা আজকে কয়েকটা দাবি জানিয়েছে, 6টা দাবি। তার ভিতরে একটা দাবি, কেন মৃতদেহের গণনা কমিয়ে আনা হলো। তারা দাবি করছে শিক্ষার্থীরা যে শত শত শিক্ষার্থী মারা গিয়েছে। এদিকে সরকারিভাবে জানানো হয়েছে 30 থেকে 31 জন মারা গিয়েছে। শিক্ষার্থীদের দাবি, কেন তারা লুকাচ্ছে এই মৃতদেহের লাশের ঘটনা। অন্যদিকে হিজড়ারাও কিন্তু রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে শিক্ষার্থীদের পাশে, হাসপাতালের চারিদিক দিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, আরেকটা ভিডিও দেখে সত্যি কান্না করে ফেলেছি। সেটি হলো একজন স্কুল শিক্ষার্থী বা একটা মেয়ে সেখানকার বর্ণনা দিয়ে অশ্রুসিক্ত নয়নে ঝরঝর করে পানি ফেলেছে। দর্শক, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে দেখতে থাকুন এবং শুনতে থাকুন সবগুলো ভিডিওর কথাগুলো। চলুন সর্বপ্রথম পিনাকি ভট্টাচার্য কি বলতেছে, চলুন ভিডিওটি দেখে আসি। ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, মারা গেছে শিশুরা, শিক্ষকেরা, যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো। এটা কোনো দুর্ঘটনা না, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা। এই যে বাংলাদেশের বিমান বাহিনী, আমরা তো টাকা দিই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়েদেরকে, কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন? আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি। 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা, আমরা জানি এটা। একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনী নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ 85টা। কিন্তু ইন্ডিয়ার আছে 2024-এর হিসাব অনুযায়ী অবশ্য 1290টা বিমান আর 500টা হেলিকপ্টার। ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 100টার মধ্যে 4.7। সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে, এটা 2023-এর হিসাব, 125টা বিমান এবং 61টা হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 10.93, প্রায় 11%। এইটা ভারতের তুলনায় প্রায় 3 গুণ প্রায়। বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে 3 গুণ বেশি দুর্ঘটনা হয়। অনেকে অবিশ্বাস করতে পারেন, আমি হিসাব দিতেছি। 8 এপ্রিল 2008 চেংদুতে F7Z দুর্ঘটনা হয়, একটা বিমান হারায়। 20 ডিসেম্বর 2010 2টা PT6 বিমান দুর্ঘটনায় পড়ে। 8 এপ্রিল 2012 এরো L39 ক্র্যাশ একটা। 26 এপ্রিল 2012 একটা PT6 ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে। 13 মে 2015 MI-17 হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা। 29 জুন 2015 F7MB যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা। 11 জুলাই 2017 ইয়াক 130 দুর্ঘটনা হয় লোহাগড়ায়, একটা বিমান হারায়। 27 ডিসেম্বর 2017 2টা ইয়াক 130 মাঝ আকাশের সংঘর্ষে বিধ্বস্ত হয়, 2টা। 3 জানুয়ারি 2018 MI-17 হেলিকপ্টার ক্র্যাশ করে একটা। 1 জুলাই 2018 KHW প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয়। 23 নভেম্বর 2018 F7BG বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে। 9 মে 2024 ইয়াক 130 বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়। আর 21 জুলাই 2025
এটা F7 BGI প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয়। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মিশনে ছিল, ওইখানে বিধ্বস্ত হয়েছে। এই যে দেখেন, এর মানে কি? হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাতে পারে না, নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রদ্দি মাল বেশি দামে কেনা হয়। তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না, মানুষ। আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে বসে কমিশনের ব্যবসা চালায়। কি চমৎকার! শোনা যায় বাংলাদেশের ডিফেন্স পার্সেসের 70% বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে, যেখানে ঘুষ, মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রদ্দিমাল। আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি, যেহেতু তাদেরকে পয়সা দিই, যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে, কাদের বিরুদ্ধে প্রস্তুতি? যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না, সে অন্যের আকাশে কিভাবে লড়বে? এদেশে মানুষের জীবনের কোনো মূল্য দেওয়া হয় না বলে যুগ যুগ ধরে যুদ্ধ বিমানের মহড়া এবং প্রশিক্ষণ চলছে ঢাকার আকাশে। প্রত্যেক দিনই রাজধানীর আকাশে ফাইটার জেট ছুটতে এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায়। আপনারা দেখছেন না? শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চড়েন। এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি, একদম ফুল স্টপ। ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরটা এরাই কি এরকম প্রশিক্ষণের কার্যক্রম চলতে পারে না? হোমরা চোমরাদের আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। 1 নম্বর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনে, প্রত্যেক বর্গ কিলোমিটারে 46,000 মানুষ থাকে। 2 নম্বর ঢাকা, প্রত্যেক বর্গ কিলোমিটারে 44,000 মানুষ থাকে। 3 নম্বর বাগদাদ, ইরাকের, প্রত্যেক বর্গ কিলোমিটারে 32,800 মানুষ থাকে। এবং 4 নম্বর মুম্বাই, ইন্ডিয়ার মহারাষ্ট্রের রাজধানী, আমরা জানি, প্রত্যেক বর্গ কিলোমিটারে 32,300 জন মানুষ থাকে। এবং 5 নম্বর কায়রো, মিশর, প্রত্যেক বর্গ কিলোমিটারে 19,300 জন মানুষ বসবাস করে। আওয়ামী বাকশালীরা একটা মৌকা পাইছে। এই জুলাই আগস্ট বিপ্লবের শোকগাথা চলতেছিল, যখন আওয়ামী দুঃশাসনের চিত্র আবার সবাই দেখতেছিল, আর সবাই এই সময় দুর্ঘটনা বাকরুদ্ধ করে দিচ্ছে সবাই। সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে। এই ঘর পড়ার মধ্যে আলু পোড়া খাইতে আসছে এই নটনটিরা, বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাকশালীরা, বাংলার আন্তনিয়োগ গ্রামসি, গরিবের কালমার্স, ঝানু মোহাম্মদ বাঙ্গুল্যান্ডের প্রগতিশীল ঘরানার প্রধান বুদ্ধিজীবী। সকল বাকশালীদের মতো তিনিও 1991 সালে গঠিত হয়েছিল 101 সদস্য বিশিষ্ট 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, তার সদস্য ছিল। আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উনি খুব চিন্তিত আর কি, কিবা কমিটিতে আছেন। ওনার চিন্তা পার্বত্য চট্টগ্রাম আর যুদ্ধাপরাধ এই ছাড়া বাইরে যায় না। ওনার সম্পর্কে আপনি নেট ঘেঁটিয়া লেখাপড়া কত দূর করেছে এটা খুঁজে পাবেন না। হ্যাঁ, আমি লেখাপড়া ধরে টান দিই কেন জানে? এই সেকুলার ঘটনার যত তালে বড় না, সব কয়টা লেখাপড়ায় লবণকা, কিন্তু ভাবছে তারা নোবেলটা পাইতেছে না আর কি। এই ঝানু মোহাম্মদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমি নাকি রয় রেজেন। সেটা কইছে এমন একটা জায়গায় যে আমার কানে আসছে, একটা খুব বিশ্বাসযোগ্য মানুষ আমাকে বলে দিছে। আমি তারা জিজ্ঞাসি আপনি এটা কেন বলছেন, তখন অস্বীকার করে, ভয়। মানে তার মেধা এবং সাহস কোনোটাই নাই। একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি নির্বোধ হইতে পারে, কতখানি মূর্খ হইতে পারে, তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি কত দুর্বল হইতে পারে, ঝানু মোহাম্মদ তার নমুনা। আমার মাথায় এসছে তখন যে আমি শিওর ওই পিএইচডি করে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, একজন পিএইচডি এরকম নির্বোধের মতো কথা বলবে না। খুঁজে দেখেন সে পিএইচডি করেছে কিনা, আমি 99% শিওর ওই করে নাই। অনেকের মনে হইতে পারে এরকম প্রফেসর হয়েছে, এরকম ইকোনমিক্সের প্রফেসর হয়েছে, পিএইচডি করে নাই। দেখেন, আমি তো কইলাম তো, দেখেন, খুঁজে দেখেন, না হলে আমার এসে কোয়েন। যাই হোক, সে বাক্য জারিছে প্রফেসর সামন্তলাল সেনকে আনা হোক। হ্যাঁ, আগে এক নোটই কইছে নিপুণ, হ্যাঁ, তারপরে এই নট করছে। এইটা সাহেব নটো আর নোটিরে পাশাপাশি রাখেন, দেখি তো মানায় কিনা। হ্যাঁ, মানাইছে না? মানাইছে, হ্যাঁ মানাইছে ভালো। এক সুন্দর গাদা আর এক সুন্দরী গাদি। এই ঝানু আমাদের একটা ছবি দেখবেন, হ্যাঁ, ক্ষুদ্রকালের সরাদের বডিগার্ডের সাথে জায়গা মতো খাইছে, সব বরাবর আর কি, বুঝছাও। 1974 দুর্ভিক্ষের টাইমে অনুদান তুলে ওই সরাদের বডিগার্ডের হাতে দিতেছে, দেখেছেন কি হাসি মুখে, দেখেছেন? এই ঝানু মোহাম্মদ গুলো হইতেছে সুপা ফ্যাসিস্ট, সুপা বাকশালী, সুপা আওয়ামী লীগ। সুযোগ পাইলে কক করে ওঠে। ফ্যাসিস্টের সহযোগী, ফ্যাসিস্ট মন্ত্রিসভার সদস্য, জুলাই আহতদের চিকিৎসায় বাধাদানকারী, স্বঘোষিত বার্ন স্পেশালিস্ট সামন্তলাল সেনের জন্য ওর পেট পুড়াচ্ছে। এই সামন্তলাল সেন আর এক বাটপার, লেখাপড়া করে নাই, কিছু করে স্পেশালিস্টই না। এই সামন্তলাল কত বড় বাটপার, মহা বাটপার। ওই এমবিবিএস ডাক্তার, কচু কাটতে কাটতে যেমন ডাকাত হয় না, যেমন প্লাস্টিক সার্জনের সাথে ঘষাঘষি করতে করতে না ওই প্লাস্টিক সার্জনের ভোগ ধরেছে। নিজেরা প্লাস্টিক সার্জন দিচ্ছে। শিক্ষাগত যোগ্যতায় সে উচ্চ শিক্ষিত ডাক্তার না, স্পেশালিস্ট না, তার যোগ্যতা এমবিবিএস পর্যন্ত। কচু কাটতে কাটতে ডাকাত হওয়ার মতো প্লাস্টিক সার্জনদের সাথে কাজ করতে করতে কাজ শিখেছে। কতটুকু কাজ শিখেছে কে জানে, ওর কাছে কেউ যায় না। ওর অনেক মেলা তালে বড় বড় ভালো ভালো প্লাস্টিক সার্জন আছে। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড বয়টা দেখবেন কাজ করতে করতে পারদর্শী হয়ে যায়। অনেকে ভালোভাবে সাহায্য করতে পারে, ছোটখাটো সার্জারিও করতে পারে, কিন্তু তাই বলে তো তাদেরকে ডাক্তার বলে ডাকা যায় না। নামের পরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস এর পরে ডিএসএস, ভিয়েনা অস্ট্রেলিয়া লাগেছে। জানেন ডিএসএস মানে কি জানেন? ডিপ্লোমা ইন সোশ্যাল সার্ভিস। যার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই, মানুষকে ধোকা দেওয়ার কৌশল হিসেবে এটা করতো সে। তবে সোশ্যাল সার্ভিস ভালোই করতো, যা দিয়ে শিক্ষাগত যোগ্যতার এই অপদার্থতা আলার করতে পারতো। দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জন এই বিষয়টা জানলেও হাসিনার সাথে ও ডাইরেক্ট কানেকশনে থাকার কারণে প্রকাশ্যে এই কথা তোলেনি। আগুনে পোড়া মানুষদের নিয়ে রাজনীতিতে উই ছিল বার্ন ইউনিটে প্রিয় অভিনেত্রী শেখ হাসিনা, স্ক্রিপ্ট রাইটার প্লাস সহ অভিনেতা। 2013-14 সময় হাসিনা অগ্নি সন্ত্রাসের একটা ভং ধরেছিল না, গপ্পগীত না, ওই অগ্নি সন্ত্রাসের স্ক্রিপ্ট লেখার জন্য বার্ন ইউনিটের দরকার ছিল। এই সামন্তলাল সেন সেটা করে দিছে, সেই জন্যই ওই এত প্রিয় 24-এর মন্ত্রিসভায়। এই জন্যই তাদের ঠাই দিছিল ভারত কোটায়। সামন্তলাল সেনের নির্দেশে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় এবং অনেক নিহতদের পোস্টমর্টেম না কইরা গণকবর দেওয়া হয়। দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন পিনাকি ভট্টাচার্যের কথা। দ্বিতীয় নম্বরে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো সোলাইমান ভাইয়ের একটা ভিডিও, যেখানে জামাতের আমির সেনা প্রধানের দিকে ইঙ্গিত দিয়েছে
অর্থাৎ এই বিমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে। চলুন সে কি বলতেছে একটু শুনে আসি। মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সেনাবাহিনীর দিকে আমিরে জামাতের ইঙ্গিত নিয়ে তোলপাড়। দর্শক, তাহলে আসলে কি বাংলাদেশে অস্বাভাবিক কিছু নজিরবিহীন কোনো ঘটনা ঘটেছে? দর্শক, চারদিকে আওয়ামী গুজব যে এই সরকার লাশ গুম করেছে, সঠিক সংখ্যা প্রচার করছে না, অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে অমুক তমুক, এবং এই অভিযোগটা সেনাবাহিনীর বিরুদ্ধে। বেসিক্যালি লাশের সংখ্যা বা এগুলো আইএসপির বিবৃতিতে বা সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাই। এই জন্য লাশ গুমের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেনাবাহিনী করেছে। কিন্তু আসলে কি এটা ঘটেছে? আমিরে জামাত নিজে বলছেন, ডাক্তার শফিকুর রহমান, মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে জামাত আমির। এটাকে সামনে এনে অনেকে বলছেন যে আসলেই লাশ গুম করা হয়েছে, আওয়ামী ন্যারেটিভ সঠিক, সেনাবাহিনী সংস্কার করা দরকার, সেনাবাহিনী ভালো হলো না, ইত্যাদি ইত্যাদি। তা আমি আমিরে জামাতের এই বক্তব্যের বিশ্লেষণে প্রথমেই বলতে চাই, দেখেন, আমাদের সেনাবাহিনী ভালো দুধের দোয়া, কথা আমি কখনোই বলবো না। সেনাবাহিনী সংস্কার জরুরি, ইটস ট্রু, এ কথা আমরা অনেকদিন যাবত বলে আসছি। সেনাবাহিনী সংস্কার কোনো কমিশন তো আমরা দেখি না, পুলিশ সংস্কার কমিশন, অমুক সংস্কার কমিশন, তমুক সংস্কার কমিশন, কেন সেনাবাহিনী সংস্কার কমিশন কেন না? বাংলাদেশে যত আকাম, এগুলো মেজরিটি পলিটিক্যাল আকামগুলো তো সেনাবাহিনী ঘটিয়েছে। যেমন যে গুমের ঘটনা, আয়নাগরের ঘটনা, এটা কারা করেছে? সেনাবাহিনীর লোকজন। ডিজিএফআই যে কত আকাম করেছে বাংলাদেশে জানেন? রাজনীতি নিয়ে কত নোংরা খেলা খেলে, ভুয়া নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা আছে। সেনা অভ্যুত্থান, জিয়াউর রহমান হত্যা, শেখ মুজিব হত্যাকে যদি আপনি নেগেটিভলি দেখেন, এটা সেনাবাহিনী করেছে, জিয়াউর রহমান হত্যা। এমনকি এরশাদের পতন থেকে শুরু করে কোন ঘটনা নেপথ্যে সেনাবাহিনী নাই? এরশাদের বিরুদ্ধে কি কোনো গণ অভ্যুত্থান হয়েছিল? না, ওটা কোনো গণ অভ্যুত্থান। এরশাদের বিরুদ্ধে দেশব্যাপী কোনো আন্দোলনই হয়নি। ঢাকায় কিছু জায়গায় আন্দোলন হয়েছিল, 2-1 লোক মারা গেছে, সেনাপ্রধান এরশাদের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে, এরশাদ পদত্যাগ করেছেন। এই ওটাকে ইতিহাসে বিকৃতিভাবে বলা হয় সেনা গণ অভ্যুত্থান। আসলে এরশাদের বিরুদ্ধে ওইভাবে কোনো জোরালো আন্দোলনই হয়নি। এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার চাইতে 1000 গুণ বড় আন্দোলন হয়েছে বাংলাদেশে 2013 সালে। অতএব সেনাবাহিনীর ইতিহাস বিতর্কিত ইতিহাস, এই সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। এর মানে এই নয় যে তারা যা করেননি সেটাও আমরা বলবো। আমিরে জামাত এই নিহতদের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে, এটা পপুলিস্ট কথা। অনেকের মধ্যে এই ধারণা আছে যে এত বড় একটা দুর্ঘটনা, 2টা ক্লাসে 2টা রুম একদম পুড়ে গেছে, যে 2টা রুমের মধ্যে কমপক্ষে 30-60 জন শিক্ষার্থী ছিল, তো 60 জনের লাশ তো নিশ্চিত, তার মধ্যে আশেপাশের অনেকে শিক্ষক, তাতে 27 জন 28 জন একদিন পরও মৃত্যুর সংখ্যা, এটা তো কমপক্ষে 80-90-100 হওয়ার কথা এতদিন পর্যন্ত, আর সব মিলিয়ে প্রায় 120 জনের উপর হওয়ার কথা। তো এই জন্য এই পপুলিস্ট কথা আমিরে জামাত বলেছেন। কিন্তু ইন রিয়ালিটি কি? এই যে মাইলস্টোন নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর অর্থ তো দাঁড়ায় লাশ গুম করা হয়েছে না, লাশ গুম করা সম্ভব না। মাইলস্টোন কলেজের মতো একটা অভিজাত স্কুলের শিক্ষার্থীদের লাশ গুম করে মৃত্যুর সংখ্যা গোপন করা, এটা বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী তো দূরের কথা, বেনিয়ামিন নেতানিয়াহুকেও যদি এখানে এসে দায়িত্ব দেওয়া হয়, মোসাদ, সিআইএ, এফবিআই কেও যদি দায়িত্ব দেওয়া হয়, তারাও এটা পারবে না। কোনোভাবেই এই লাশ গুম করা কিংবা লাশের সংখ্যা গোপন করা সম্ভব নয়। কারণ কারা কারা স্কুলে এসেছিল সব রেজিস্টার্ড ছিল, কারা ফিরে গেছে, কারা কোন হসপিটালে ভর্তি হয়েছে, কাদেরকে পাওয়া গেছে, কাদের ডিএনএ প্রোফাইল মিলেছে, কাদেরটা মিলে নেই, সবকিছু স্পষ্ট হবে। এখনো কারা কারা নিখোঁজ, কেউ যদি সাই হয়ে যাও এটাও স্পষ্ট হবে যে না, একে পাওয়া যায়নি, কোনোভাবে সাই হয়ে গেছে, দ্যাট মিনস সেনা মারা গেছে। একটা ছোট্ট শিশু তার কোথাও নিজে আত্মগোপনে নেই, ভিড়ের মধ্যে হারিয়ে যায়নি, সেটাও পাওয়া যেত। অতএব এখানে লাশ গুম করা বা লাশের সংখ্যা নিয়ে কোনো রাজনীতি করা আদৌ সম্ভব নয়। তা আমিরে জামাত এই কথাটা পপুলিস্ট কথা বলেছেন। আমিরে জামাতের এই বক্তব্য একদম সঠিক নয়, তিনি বিশ্বাস করেন না, এটা আবেগ। কিন্তু তাহলে এই সংখ্যাটা এত কম কেন? হ্যাঁ, আসলে ইন রিয়ালিটি আমাদের বিশ্লেষণ হচ্ছে 120-এর কাছাকাছি হয়তো মারা গেছে, কিন্তু সরকারিভাবে সেটা আইএসপিআর হোক আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর যারাই হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক, সুনির্দিষ্টভাবে কারো লাশ চিহ্নিত করার আগে, ডিএনএ প্রোফাইল মেলার আগে বা হসপিটালে মৃত্যুবরণ করা বা লাশ সরাসরি ধরে দেখানোর আগ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলা যায় না। তখন পর্যন্ত বলতে হবে নিখোঁজ। সাপোজ ওইখানে ঘটনায় 120 জন নিহত হয়েছে, এখন পর্যন্ত সরকার লাশ চিহ্নিত করতে পেরেছে 27 জন, তাহলে বলতে হবে যে 27 জন মৃত্যু, বাকিটা নিখোঁজ। এটি বাস্তবতা। এখন পর্যন্ত এখানে এটা ঘটেছে। এখানে লাশ গুমের যে আওয়ামী ন্যারেটিভ, এখানে আমিরে জামাত কেন এটা বললেন, এটা বিশ্বাস করি না, এর অর্থই তো লাশ গুম করা হয়েছে। বিষয়টা এরকম হতে পারে যে আসলে এই ধরনের দুর্ঘটনার পর বা এই ধরনের অগ্নিকাণ্ডের পর লাশগুলো চিহ্নিত করে লাশের সংখ্যাটা সুনির্দিষ্ট করতে সময় লাগে, আপনার ধৈর্য ধরুন। এখন কিন্তু আমিরে জামাতের বক্তব্য আরো ক্ষতিকর, কারণ আওয়ামী লীগ এখন সরকার বিরোধী রাজনীতি করছে, ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার জন্য শিক্ষার্থীদের সাথে মিলেমিশে আন্দোলন করছে। মাইলস্টোন কলেজে ছাত্রলীগ পরিকল্পিতভাবে লোক ঢুকিয়ে দিয়েছে, ধরা পড়েছে, গণদোলাই খেয়েছে। যেই আইডি কার্ড দেখতে চেয়েছে সেনাবাহিনী কারা কারা এই কলেজের স্টুডেন্ট, তারা এখানে আন্দোলন করুক, তার শব্দ। এর মানে ওগুলো ছিল কারা? ওগুলো ছাত্রলীগ। আমাদের হাতে রেকর্ড এসেছে ছাত্রলীগ কিভাবে পরিকল্পিতভাবে এই কাজ করেছে। অতএব দর্শক, মাইলস্টোনের নিহতের সংখ্যা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে। সংখ্যা বেশি, কিন্তু বিশ্বাস করি না যেভাবে বলেছেন এর অর্থ দ্বারা লাশ গুম করা হয়েছে, এটা একদম ঠিক না। আমিরে জামাতের বক্তব্য পপুলিস্ট কথা, গ্রহণযোগ্য নয়, এর পেছনে কোনো যুক্তি নেই। ঈশ্বরদীতে নিহত কর্মীর দোয়ার মাহফিলে এসে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে বলেছেন, একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হলো 27 জন নিহত, এটা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা আরো বেশি হবে। আমরা দোয়া করি
তারা যেন জান্নাত বসে, নিহতের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। অর্থ রক্ত যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে। হ্যাঁ, গুড। কিন্তু এইভাবে প্রশ্ন তোলাটা এটা এই মুহূর্তে আওয়ামী রাজনীতিকে সুবিধা করে দিবে। আওয়ামী লীগ এটা ব্যাপকভাবে প্রচার করবে, আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই। তো দর্শক, আমিরে জামাত আবেগ প্রবণ হয়ে গিয়েছিলেন। বিশেষ করে তিনি নিজেই বলেছিলেন যে আমি নিজেই কয়েক মিনিটের জন্য হারিয়ে গেছিলাম, কোথায় ছিলাম জানি না, মানে আমি তো চলে গেছিলাম, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এক সহকর্মী আমিরে জামাতের মহাসমাবেশে যাওয়ার সময় নিহত হয়েছে, তার কবর জিয়ারত করতে ছুটে গিয়েছে। দিস ইজ আমিরে জামাত। আর বিএনপি বা অন্য কোনো দল হলে থানা পর্যায়ের নেতারা সর্বোচ্চ যেত। দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামী আমিরে জামাত আহতদের প্রাথমিকভাবে 50 লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আহতদের চিকিৎসার জন্য টাকা ঘোষণা করা এটা পলিটিক্যাল পার্টির প্রাইম কাজ না, করতে পারে। এখানে চিকিৎসার নিশ্চয়তাটা অ্যাটলিস্ট সরকার দিবে। কিন্তু আমিরে জামাত প্রাথমিকভাবে যে 50 লাখ টাকা, এটা আমি মনে করি যে আরো চিকিৎসার জন্য ইবনে সিনা ইসলামিক হসপিটাল সহ বিভিন্ন জায়গায় অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। বার্ন ইউনিটে বা প্লাস্টিক সার্জারিতে এক্সপার্টদের আমিরে জামাত নিয়োগ দিয়েছেন। এগুলো সময় উপযোগী, কিন্তু টাকা পয়সার যে হিসাবটা এটা লাগবে। বিশেষ করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, নানান বিষয় থাকে, সেগুলোতে আমিরে জামাতের এই টাকা কাজে লাগবে। দর্শক শ্রোতা, আমরা ভিডিও দেখাইলাম আপনাদেরকে, আসলে বুঝতে পেরেছেন। এবার আমরা সেই অশ্রুসিক্ত নয়নে যে মেয়েটি কান্নায় ভেঙে পড়লেন এবং সেখানকার বর্ণনা দিলেন, চলুন সর্বশেষ সেই মেয়েটির কিছু মূল্যবান কথা শুনে আসি। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা বুঝতে পারবো, আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মোরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। তো দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের ভিডিও। আসলে কি বলবো, যে ঘটনাটা উত্তরায় ঘটেছে বিমান দুর্ঘটনায়, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এটা আমরাই মেনে নিতে পারছি না। একটু চিন্তা করলে, একটু ভাবলে আমরা বুঝতে পারি যে যেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে এরকম হয়েছে, তাদের পরিবার আসলে কিভাবে মেনে নেবে। বিশ্বাস করেন ভাই, আমি এই বিষয়ের উপরে যতগুলো ভিডিও দেখেছি, কিছু কিছু ভিডিও দেখে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমি নীরবে নিভৃতে বসে এই ভিডিওগুলো দেখেছি এবং কান্না করেছি। শুধু আমি নয় ভাই, গোটা বিশ্বের আনাচে কানাচে যারাই আছে, এই ভিডিওটি দেখে চোখের পানি ভাই কেউ আটকাতে পারেনি। এই ভিডিওগুলো দেখে কোমলমতি শিশুগুলো এভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এটা আসলে মানে মানা অসম্ভব। সবচাইতে খারাপ লেগেছে আরেকটা বিষয়, সেটাকে জানেন? একজন ব্যক্তির 3টা সন্তান, 3টাই সেই মাইলস্টোন স্কুলে পড়তো, 3টাই পুড়ে ছাই হয়ে গেছে। এখন পাশাপাশি 3 জনের কবর। ইস, কিভাবে মানবে বলেন তো তার পরিবার? কিভাবে এই শোক সামাল দিবে, একটু কি বলতে পারেন? শুধু তাই নয়, অনেকের সন্তানদের এখন পর্যন্ত খুঁজেই পাচ্ছে না। তারা কিভাবে নিজের শোক সামাল দিবে বলেন? সম্ভব? আরে ভাই, সম্ভব? সন্তানদের প্রতি বাবা মায়ের ভালোবাসা আগে জানতাম না ভাই কতটুকু ভালোবাসা থাকে। আগে তো বাবা হয়েছিলাম না, জানি নাই। কিন্তু এখন সেটা আমি হারে হারে বুঝি। সন্তানের প্রতি বাবা মার এই কলিজার ভিতরে, এই পুরো দেহটার এই কলিজার ভিতরে, মানে বুক আছে না, এই বুকের ভিতরে মনে হয় একটা জায়গা আছে, সেখানে সন্তানদের ভালোবাসাটা থাকে। আমি এটা অনুভব করি। আমার ছোট্ট মেয়েটা আজ প্রায় 4-5 দিন হলো নানু বাড়িতে গেছে। তো ও নানু বাড়িতে গেছে, ওকে দেখতে পাচ্ছি না, বা ওকে আমি কোলে নিতে পারছি না, ওকে চুমো দিতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না। এই যে একটা দুঃখ, আমার সবসময় মনে হয় যে আমার এতটুকু জায়গা মনে হয় সবসময় ফাঁকা হয়ে থাকে, এবং মেয়েকে ভালোবাসার জন্য, আদর করার জন্য আমার এই ভিতরে হাহাকার করে। তাহলে বুঝুন, সেই সন্তান যাদের পুড়ে ছাই হয়ে গেছে, সেই মা বাবা কিভাবে সহ্য করবে? অনেকের সন্তান এখনো পাওয়া যায়নি ভাই। অনেক মা বাবা চিৎকার করছে তাদের সন্তানের পোড়া ছাইটার জন্য, সেটা পাচ্ছে না। মানে এটা ভাই কতটা আবেগ, কতটা কষ্টদায়ক একটা ঘটনা,
বাংলাদেশের ইতিহাসে যে ঘটে গেছে এটা আসলে যাদের সাথে ঘটেছে তারাই বুঝতে পারছে বা তারাই বলবে, আমি আপনি অতটুকু বুঝতে পারবো না। তো দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা যেন সকল ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জান্নাতের বাগানে যেন তারা খেলা করেন এমন ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। অনেকেই শিশু সন্তানদেরকে বাঁচাতে গিয়ে, একটা স্কুল শিক্ষিকা দেখলাম খবর নিউজে, তিনি বাঁচাতে গিয়ে 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়েছে, তারপর সে মারা গেছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, তার জীবনের গুনাহ মাফ করে দেয়, এবং এই ওসিলা যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো ভালো থাকবেন। ধরতে গেলে এটা হলো শোকের মাস ওই দিনটার জন্য, মানে আনন্দ কি করবেন, আনন্দ আসবে না। ভিডিওটা শেয়ার করবেন পারলে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে। যারা ইতিমধ্যে করেছেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।